আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং আমাদের এই যে কার্যক্রম অনলাইন ক্লাস এগুলো তোমরা অনুসরণ করছো। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সপ্তম অধ্যায় নিয়ে ইতিপূর্বে আলোচনা করছিলাম। আমরা 2টা ক্লাস ইতিমধ্যেই আলোচনা করেছি, আজকে হলো তৃতীয় ক্লাস। আজকে আমরা প্রবাহী পদার্থের ধর্মগুলো নিয়ে আলোচনা করব। প্রবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে, প্রবাহিত হয়, তাদেরকেই বলা হয় প্রবাহী পদার্থ, মানে ফ্লো হয়, তাকেই বলে ফ্লুইড। যেমন তরল পদার্থ প্রবাহিত হয়, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ প্রবাহিত হয়, তাহলে তরল এবং গ্যাসীয় পদার্থকে বলা হয় প্রবাহী পদার্থ বা ফ্লুইড। প্রবাহী পদার্থের যে ধর্মগুলো আছে তার ভিতরে প্রথমে আছে সান্দ্রতা। সান্দ্রতা নিয়ে আমরা আলোচনা শুরু করি। সান্দ্রতা, এটাকে বলে ভিসকোসিটি। সান্দ্রতা কি? সান্দ্রতা হলো প্রবাহী পদার্থ যে ধর্মের কারণে তার আপেক্ষিক গতিকে বাধাপ্রাপ্ত করে, তাকে বলা হয় সান্দ্রতা। আরেকটু ক্লিয়ার করে বলি, তোমরা লক্ষ্য করে থাকবে যে বিভিন্ন ধরনের তরল পদার্থ আছে। যেমন আমি যদি বলি পানি, তেল বা মধু, বা আরেকটু যদি ঘনত্ব বেশি নেই আলকাতরা, এই টাইপের পদার্থগুলো যদি আমি কোথাও প্রবাহিত হতে দিই তাহলে এক একটার বেগ এক এক রকম হয়। তাহলে পদার্থের ভিন্নতার কারণে তো এর বেগ ভিন্ন আছে। এছাড়াও একই পদার্থের, মনে করো কোনো তলের উপর দিয়ে একটা পানি প্রবাহিত হচ্ছে, এই যে পানি প্রবাহিত হচ্ছে এই পানির বিভিন্ন স্তরের কণাগুলোর বেগ কিন্তু বিভিন্ন রকম, এক এক স্তরের বেগ এক এক রকম। যদি পানি প্রবাহিত হয় কোথাও দিয়ে, তাহলে পানির একেবারে যে নিচের তলটা সেই স্তরে বেগ কম, আস্তে আস্তে যত উপরে যায় উপরের কণাগুলোর বেগ তত বেশি। তাহলে প্রবাহী পদার্থ যে ধর্মের কারণে তার আপেক্ষিক গতিকে বাধাপ্রাপ্ত করে তাকে বলা হয় সান্দ্রতা। বস্তুর ঘর্ষণ যেমন তার গতিকে বাধা দেয়, প্রবাহী পদার্থ তার গতিকে বাধাপ্রাপ্ত করে। এজন্য সান্দ্রতাটাকে অন্তঃস্থ ঘর্ষণ বা প্রবাহী ঘর্ষণ, ফ্লুইড ফ্রিকশন বলা হয়। এখন উদাহরণ হিসেবে যদি দিই, তেলের চেয়ে পানির সান্দ্রতা বেশি, পানির চেয়ে মধুর বেশি, মধুর চেয়ে আলকাতরা আরও বেশি। আসলে পদার্থের এক এক প্রকৃতির উপর নির্ভর করে এর বেগটা ভিন্ন হচ্ছে। সান্দ্রতা হলো এই জিনিস। এখন আসো, সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক বলে একটা টপিক আছে, সেটা কি? সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এটা কি? এটার জন্য তুমি একটা চিত্র আঁকো। মনে করো প্রবাহী পদার্থ বা তরল পদার্থ প্রবাহিত হচ্ছে, সেই তরল পদার্থের 2টা স্তর বিবেচনা করো। এটা মনে করো একটা স্তর, আর আরেকটা স্তরের নিচে এই 2টা স্তর বিবেচনা করলাম। এটা হলো নিচের স্তর, এটা উপরের স্তর। এই স্তরদ্বয়ের ক্ষেত্রফল এ। আচ্ছা, এই নিচের স্তর যেটা আর উপরের স্তর যেটা, এই 2 স্তরের মধ্যে দূরত্বের পার্থক্য dy। এই স্তরের বেগ মনে করো v, আর এই স্তরে যত উপরে যাবে নিচের থেকে তত বেগ বাড়ে। এই স্তরের বেগ হলো v প্লাস dv, মানে এই স্তরের থেকে উপরের স্তরের বেগের পার্থক্য হলো dv, আর দূরত্বের পার্থক্য হলো dy। এখানে একটা টার্ম আসবে যে বেগ অবক্রম কাকে বলে। তাহলে আমরা ধরে নাও স্তরদ্বয়ের ক্ষেত্রফল, স্তরদ্বয়ের ক্ষেত্রফল হলো a। আচ্ছা, দূরত্বের পার্থক্য, 2 স্তরদ্বয়ের মধ্যে যে দূরত্বের পার্থক্য সেটাকে বলছি আমি dy, আর এই dy দূরত্বের জন্য বেগের পার্থক্য হলো dv। আর বিভিন্ন স্তরের বেগ বিভিন্ন, এই জন্য এই স্তরের চেয়ে এই স্তরের বেগ বেশি এবং বেগের পার্থক্যটা হলো dv। আর ধরে নাও সান্দ্র বল। সান্দ্র বলটা কি? প্রবাহী পদার্থ যে ধর্মের কারণে বাধা দেয় সেই ধর্মটাকে বলতে সান্দ্র, আর বাধাদানকারী বলের নামই সান্দ্র বল। তাহলে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল মনে করো F। এখন নিউটনের একটা সূত্র আছে এই সংক্রান্ত। নিউটনের সূত্রটা কি? যে এই সান্দ্র বলের মান
ক্ষেত্রফলের সমানুপাতিক, স্তরের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমানুপাতিক, এবং এই সান্দ্র বলের মান বেগ অবক্রমের সমানুপাতিক। বেগ অবক্রমটা কি তার একটু ব্যাখ্যা দেখো। বেগ অবক্রমের ব্যাখ্যাটা এরকম, এই স্তরের আর এই স্তরের, এই দুই স্তরদের মধ্যে দূরত্বের পার্থক্য হলো ডিওয়াই, আর বেগের পার্থক্য হলো ডিভি। তাহলে আমি বলতে পারি ডিওয়াই দূরত্বের জন্য বেগের পার্থক্য হলো ডিভি। তাহলে একক দূরত্বের জন্য বেগের পার্থক্য হচ্ছে কি ডিভি বাই ডিওয়াই। এটাকে বলা হয় বেগ অবক্রম। তাহলে খেয়াল রাখো, নতুন একটা টার্ম আসলে এখানে, যে আমি যদি বলি বেগ অবক্রম, বাংলায় বলা হয় বেগ অবক্রম, ইংরেজিতে বলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে দূরত্বের জন্য, একক দূরত্বের জন্য বেগের যে পার্থক্য, সময়ের সাপেক্ষে বেগের পার্থক্য বা পরিবর্তন হলে তো ত্বরণ, আমি বলছি এখানে বলছি দূরত্বের সাপেক্ষে বেগের যে পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে বেগ অবক্রম। তাহলে সান্দ্র বলটা বেগ অবক্রমেরও সমানুপাতিক। এখন এই দুইটা সূত্রের একসাথে যদি করি, সমন্বয় যদি করি, তাহলে কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। তাহলে আমরা পাই অতএব এফ সমানুপাতিক এ ডিভি বাই ডিওয়াই ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। এখানে এই ইটাটা হলো সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক। তাহলে এখানে ইটাটাকে বলছি সান্দ্রতা সহগ, বা এটাকে তুমি গুণাঙ্ক বলতে পারো। তাহলে আমার একটা সূত্র পেলাম, এটা অঙ্ক করার জন্য কাজে লাগবে। এখান থেকে তুমি সান্দ্র বল বের করতে পারো বা সান্দ্রতা সহগও বের করতে পারো। এখন তোমাকে যদি বলে সান্দ্রতা সহগের সংজ্ঞা কি, তাহলে দেখো ইটা এর সংজ্ঞা যদি বলো, ইটা এর সংজ্ঞা এখান থেকে এই সূত্র থেকে দেওয়া যাবে, যদি এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার আর ডিভি বাই ডিওয়াই ইকুয়াল টু, ডিভি বাই ডিওয়াই এর একক কি বলতো, এটার একক হলো মিটার পার সেকেন্ড, এটার একক মিটার, কাটাকাটি যে থাকে পার সেকেন্ড, বেগ অবক্রমের একক কিন্তু পার সেকেন্ড। যদি এত হয় তবে এই সূত্র থেকে আমরা কি পাই, এটা ইকুয়াল টু এফ হবে। অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো প্রবাহী পদার্থের দুটি স্তরের মধ্যে একক বেগ অবক্রম বজায় থাকলে যে পরিমাণ সান্দ্রবল ওই প্রবাহীর পৃষ্ঠের সাথে স্পর্শক রূপে ক্রিয়া করে তাকেই বলে সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক। তবে এটা কিন্তু স্থির তাপমাত্রায়, আমি আবারও বলছি, স্থির তাপমাত্রায় প্রবাহী পদার্থের দুটি স্তরের মধ্যে একক বেগ অবক্রম বজায় থাকলে যে পরিমাণ সান্দ্রবল ওই প্রবাহীর পৃষ্ঠের সাথে স্পর্শক রূপে ক্রিয়া করে তাকেই বলে সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক। তাহলে সংজ্ঞাটা কিন্তু বেশ লব্ধ রাশি। সান্দ্রতা সহগ বা গুণাঙ্কের আমরা সংজ্ঞা জানলাম। এখন দেখো এর এককটা কি, এর মাত্রা সমীকরণটা কি, কারণ পরীক্ষাতে কিন্তু প্রায় এমসিকিউ আসে সান্দ্রতা সহগের মাত্রা সমীকরণটি কোনটি। আচ্ছা, এবার আসো ইটা এর একক, ইটা এর একক। তাহলে এখান থেকে তোমরা কিন্তু সংজ্ঞাটা দিয়ে ফেলবে, সংজ্ঞাটা আমি যেটা বললাম সংজ্ঞাটা শিখে ফেলবে। ইটা এর একক, খেয়াল করো, এখান থেকে যদি আমি ইটাকে বামে নিয়ে আসি এই সমীকরণ থেকে, তাহলে উপরে যাবে এফ 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 ডিওয়াই ডিভাইডেড বাই এ ডিভি ডিভি। এখন এই রাশিগুলোর যদি একক বসাই দিই, বলের একক নিউটন, ডিওয়াই মানে দূরত্বের একক মিটার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর বেগের একক মিটার পার সেকেন্ড। একটা মিটার কাটা গেল, তাহলে এখান থেকে লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড, নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। এটাও কিন্তু একটা একক। অথবা এটাকে লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলতে পারি, প্যাসকাল, মনে আছে চাপের একক, প্যাসকাল সেকেন্ড। তাহলে ইটা এর একক দুইভাবে লেখা যায়, নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড অথবা প্যাসকাল সেকেন্ড। এটা হলো ইটা এর একক, অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্কের একক। এবার আসো ইটা এর মাত্রা সমীকরণ, সেটা আবার কি, আমরা যদি এই সমীকরণের রাশিগুলোর মাত্রা বসাই দিই, অর্থাৎ ইটা এর মাত্রা, এটা কি, ইটা এর মাত্রা বলতে বোঝাই যে এখানে বলের মাত্রা বসাও। বলের মাত্রা তোমরা জানো এম এল টি টু দি পাওয়ার -2, ডিওয়াই মানে দূরত্বের মাত্রা হলো এল, ক্ষেত্রফল এল স্কোয়ার,
আর ডিভি মানে বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। এখন কাটাকাটি গেলে কি থাকে দেখো তো, এই এল 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 স্কোয়ার কাটা গেল, একটা টি কাটা গেল, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটা হলো সান্দ্রতা সহগ বা গুণাঙ্কের মাত্রা। তাহলে আমরা কি কি শিখলাম? সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক কি, এর সমীকরণ কি, এর একক কি এবং এর মাত্রা সমীকরণ কি। এই হলো সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক। এবার আমরা স্টোকসের সূত্র আছে সেটা একটু দেখি। স্টোকসের সূত্র, সান্দ্রতা সহগ সান্দ্রতা বল নির্ণয়ের সূত্র, আর একটা সূত্র স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র, স্টোকসের সূত্র পড়তে জানতে গেলে কিন্তু একটা টার্ম আবার অতিরিক্ত জানা লাগবে। তোমরা স্টোকসের সূত্র তো জানতে গেলে সান্দ্র বল জানা লাগে, এবং আরেকটা আছে অন্তবেগ বা প্রান্তিক বেগ। এই জিনিসটা কি খেয়াল করো, অন্ত বেগ বা এটাকে বলে প্রান্তিক বেগ, টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি, প্রান্তিক বেগ, এই জিনিসটা কি খেয়াল করো। প্রবাহী পদার্থ মানে কি, তরল এবং গ্যাসীয় পদার্থ, বায়বীয় পদার্থ। আমরা যদি কোনো বস্তুকে এই প্রবাহী পদার্থের মধ্য দিয়ে ফেলে দিই বা ছেড়ে দিই, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা নিচে পড়বে। এখন ওই মাধ্যমের সান্দ্র বল ওই বস্তুটাকে বাধা দিবে, তাই তো? সান্দ্র বলটা কি, যেমন বাতাসের ভিতর দিয়ে পড়লে বায়ু একটা বলে বাধা দেবে, ঊর্ধ্বমুখী বলে, আবার পানির ভিতর দিয়ে পড়লে সেটাও বাধা দেবে। বায়ুর চেয়ে পানির বাধাটা অবশ্যই বেশি, যেহেতু পানির সান্দ্র বল বায়ুর চেয়ে বেশি। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু নিচে পড়তে থাকে, মাধ্যমের সান্দ্র বল তাকে বাধা প্রদান করে। যদি অভিকর্ষ বল সান্দ্র বলের সমান হয়ে যায়, তখন কি হবে? তখন বস্তুটির উপর কার্যকর নেট ত্বরণ শূন্য হবে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে না। তখন একটা ধ্রুব বেগে বস্তুটা নিচে পড়বে। এই বেগের নামই প্রান্তিক বেগ। তাহলে আমরা যদি একটু বলি যে, মনে করে একটা বস্তু এটা অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে, অভিকর্ষ বল বা ওজন যাই বলো না কেন, আর মাধ্যমের সান্দ্র বল তাকে বাধা দিচ্ছে এফ। তাহলে এফ যদি আর ডাব্লিউ যদি সমান হয়ে যায়, তখন এই বস্তুটার যে বেগ বৃদ্ধির হয় না, অর্থাৎ নেট ত্বরণ শূন্য হবে, এর উপর কার্যকর ত্বরণ শূন্য হবে। তখন বস্তুটা যে ধ্রুব বেগে নিচে পড়বে, তখন সেই বেগকে আমরা বলবো প্রান্তিক বেগ বা অন্তবেগ। স্টোকসের সূত্র এখন কি বলছে সেটা দেখো। মনে করো আর ব্যাসার্ধের একটা ক্ষুদ্র ধাতব গোলক, তাহলে গোলাকার বস্তুর ব্যাসার্ধ যদি আর হয়, গোলাকার বস্তুর ব্যাসার্ধ মনে করো আর। এখন এই বস্তুটা ভি প্রান্তিক বেগে নিচে পড়ছে, তাহলে প্রান্তিক বেগ বা অন্তবেগ, যেটার ব্যাখ্যা কিছুক্ষণ আগে দেখলে, প্রান্তিক বেগ মনে করো ভি। এখন সান্দ্রতা সহ কিছুক্ষণ আগে আমরা পেলাম ইটা, সান্দ্রতা যে প্রবাহের মধ্য দিয়ে পড়ছে তার সান্দ্রতা সহ বা গুণাঙ্ক মনে করো ইটা, আর সান্দ্র বল হলো এফ এফ। তাহলে স্টোকসের সূত্র বলছে এই সান্দ্র বলের মান সমানুপাতিক হলো ব্যাসার্ধের সমানুপাতিক, প্রান্তিক বেগের সমানুপাতিক এবং সান্দ্রতা সহগেরও সমানুপাতিক, আর ভি ইটা। এখানে একটা ইকুয়াল টু দিলে যে একটা সূত্র আছে, এফ ইকুয়াল টু কে আর ভি ইটা। এই কে একটা সমানুপাতিক ধ্রুবক। স্টোকস দেখিয়েছেন তরল গতিবিজ্ঞান বা হাইড্রোডাইনামিক্সের সাহায্যে স্টোকস প্রমাণ করেছেন যে এখানে এই যে কে ধ্রুবক, এর মান হলো 6 পাই। এই ভ্যালুটা এখানে বসাই দিলে আমরা এফ ইকুয়াল টু পাবো 6 পাই আর ভি ইটা। এটাকেও বলি স্টোকসের সূত্র। তাহলে সান্দ্র বল নির্ণয় কিন্তু দুইটা সূত্র পেলাম। কিছুক্ষণ আগে পেলাম কি, এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই, আবার এফ ইকুয়াল টু 6 পাই আর ভি ইটা। ম্যাথ করার সময় খেয়াল রাখবা কি কি ভ্যালু দেওয়া আছে, তার উপর ভিত্তি করে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হলো প্রান্তিক বেগের সমীকরণ বা মানে স্টোকসের সমীকরণও বলা হয় এটাকে। সেই জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা প্রান্তিক বেগের স্টোকসের সমীকরণ, বেগের স্টোকসের সমীকরণ, এই জিনিসটা কি একটু লক্ষ্য করো। কিছুক্ষণ আগে স্টোকসের সূত্র থেকে আমরা কি পেলাম?
স্টোকসের সূত্র থেকে পেলাম, স্টোকসের সূত্র থেকে কি পেলাম, F ইকুয়াল টু 6 পাই আর ভি ইটা। এটা কি 1 নম্বর সমীকরণ দাও। এটা হলো সান্দ্র বল। এই জিনিসটা কিভাবে আসলো, আর ব্যাসার্ধের একটা ক্ষুদ্র গোলক, ইটার সান্দ্রতা সহগ বিশিষ্ট কোনো প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যদি ভি প্রান্তিক বেগে নিচে পড়ে, তখন মাধ্যমের সান্দ্র বল F ইকুয়াল টু 6 পাই আর ভি ইটা। এটা হলো স্টোকসের সূত্র। এখন খেয়াল করো, যে বস্তুটা পড়ছে তার সেই গোলাকার বস্তুর ব্যাসার্ধ ধরছি আর, তাহলে বস্তুটার আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। তাহলে পড়ন্ত গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। আচ্ছা, বস্তুটির ঘনত্ব রো এফ, যে বস্তুটা পড়ছে সেটা ডেনসিটি অফ সলিড বললাম, রো এস সলিড থেকে আসবে অথবা সাবস্টেন্স যাই বলো না কেন, বস্তুটির ঘনত্ব রো এস হলে এর ভর এম ইকুয়াল টু কত, ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে উপরেরটা গোলাকার বস্তুর আয়তন, এটাকে ধরো ভি, তাহলে এটাকে আয়তন তো বড় হাতের ভি ধরো, তাহলে 4/3 পাই আর কিউব রো এস। তাহলে বস্তুটির ভর হয়েছে, তাহলে বস্তুটির ওজন বা অভিকর্ষ বল, বা এর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল যদি আমি এটাকে বলি ডাব্লু, তাহলে ডাব্লু ইকুয়াল টু এমজি, অর্থাৎ 4/3 পাই আর কিউব রো এস ইন্টু জি। এটাকে দাও 2 নাম্বার, এটা যে বস্তুটা পড়ছে তার ওজন। এখন একটা বস্তু বায়ু বা পানি অর্থাৎ প্রবাহী পদার্থের মধ্য দিয়ে নিচে পড়ছে, এই ওজন বা এই অভিকর্ষ বলে। এখন মাধ্যমে সান্দ্র বল তাকে বাধা দিচ্ছে ওই বস্তুর উপর, ওই একই বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতাজনিত কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত বা ফেলে দিলে এর উপর যে ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়া করে, এটা হলো প্লবতাজনিত যে বলটা, সেটা দেখো। যদি মাধ্যমের একটা ঘনত্ব আছে আর বস্তুর একটা ঘনত্ব আছে, যদি মাধ্যমের ঘনত্ব রো এফ, এখানে এফ মানে ডেনসিটি অফ ফ্লুইড আর এটা ডেনসিটি অফ সাবস্টেন্স অথবা সলিড যাই বলো না কেন, এটা হলো বস্তুর ঘনত্ব, এটা হলো প্রবাহীর ঘনত্ব ফ্লুইড। যদি মাধ্যমের ঘনত্ব রো এফ হয়, তবে উক্ত বস্তুর উপর, মানে যে বস্তুটা পড়ছিল, উক্ত বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতাজনিত ঊর্ধ্বমুখী বল কত হবে, এটাকে যদি আমি বলি প্লবতাজনিত ঊর্ধ্বমুখী বল, এটাকে যদি ডাব্লু প্রাইম বলি, তাহলে কত হবে, ওই একই বস্তুর উপর তো, তাহলে 4/3 পাই আর কি, শুধু ঘনত্বটা চেঞ্জ হবে, রো এফ ইন্টু জি 3। তাহলে কি হলো, এই বলে নিচে পড়ছে আর এই বলে তাকে বাধা দিচ্ছে। তাহলে কি হলো, যদি বস্তুটা প্রান্তিক বেগে পড়ে, প্রান্তিক বেগের ক্ষেত্রে তখন কি হয় যে আচ্ছা, এই বলে নিচে পড়ছে, এই বলে তাকে বাধা দিচ্ছে, তাহলে বস্তুটা তো আর ওখানে আটকায় নেই, এটা তো নিচেই পড়ছে, তাহলে এই বলটাই তো বেশি, তাহলে এই বস্তুর উপর কার্যকর লব্ধি, সুতরাং কার্যকর বল বা লব্ধি ঊর্ধ্বমুখী বল। সুতরাং বস্তুটির উপর ক্রিয়াশীল নিম্নমুখী বল, যেহেতু নিচে পড়ছে বস্তুটা, এই বলের নিচে পড়ছে আর এটাকে বাধা দিচ্ছে। তার মানে একটা বস্তুকে যদি তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে ফেলে দাও, তাহলে সে বাধা দেওয়ার পরও সে নিচে পড়ে, তাহলে উপরের বলটাই বেশি, নিম্নমুখী বলটা বেশি। এই জন্য বলছে লব্ধি নিম্নমুখী বল ইকুয়াল টু কত হবে, এই ডাব্লু থেকে ডাব্লু প্রাইমটা বিয়োগ দাও, এই ডাব্লু থেকে ডাব্লু প্রাইম অর্থাৎ সমীকরণ 2 থেকে 3 বিয়োগ দাও, দিলে কি থাকে একটু লক্ষ্য করো তো,
2 থেকে 3 বিয়োগ করলে নিম্নমুখী বল, যদি আমি এটাকে বলি নিম্নমুখী লব্ধি বল যদি এটা হয়, অর্থাৎ লব্ধি নিম্নমুখী বলটাকে কিছু ধরতে পারো বা সরাসরি লিখে দিই, লব্ধি নিম্নমুখী বল যদি ডাব্লু ডবল প্রাইম দিই, তাহলে এটাকে ডাব্লুর মান কত, 4/3 পাই আর কিউব রো এস ইন্টু জি মাইনাস 4/3 পাই আর কিউব রো এফ ইন্টু জি। তাহলে এখানে যদি কমন যায় তাহলে 4/3 পাই আর কিউব কমন নিলে রো এস মাইনাস রো এফ ইন্টু জি, এটাকে দাও সমীকরণ নম্বর 4। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা বলছি একটা ক্ষুদ্র ধাতব গোলক প্রবাহী পদার্থের মধ্য দিয়ে নিচে পড়ছে, যার কারণে এটা থেকে বস্তুর ওজন থেকে এটা বিয়োগ গেছে, ঊর্ধ্বমুখী প্লবতজনিত ঊর্ধ্বমুখী বল বিয়োগ করবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, একটা পানির ভিতর দিয়ে বায়ু বুদবুদ উপরে উঠছে, তাহলে তাহলে কোনটা আগে আসবে? তাহলে বস্তুর ঘনত্বটা সেই ক্ষেত্রে বস্তুটা কিন্তু বায়ু বুদবুদ, অর্থাৎ রোয়েসের মানটা কিন্তু কম, আর রোয়েফ মানে পানি, সেটার মান বেশি, তখন কিন্তু এটা আগে এটা আসবে, অর্থাৎ 4/3 পাই আর কিউব রোয়েফ মাইনাস রোয়েস। খেয়াল রাখবো অঙ্ক করার সময়, একটা পানির প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে কোনো গোলকার বস্তু পড়ছে, যার কারণে এটা, আর যদি একটা পানির ভিতর দিয়ে একটা বায়ু বুদবুদ উপরে ওঠে, সেই ক্ষেত্রে কিন্তু বায়ুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু রোয়েস পরে যাবে, রোয়েফ আগে যাবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো, তাহলে এটা হলো লব্ধি নিম্নমুখী বল, প্রান্তিক বেগের ক্ষেত্রে এই দুটো সমান হয়ে যাবে। এই লব্ধি নিম্নমুখী বল এই সান্দ্র বলের সমান। প্রান্তিক বেগের ক্ষেত্রে ওই যে বলছিলাম যে লব্ধি নিম্নমুখী বল যদি ঊর্ধ্বমুখী বলের সমান হয়ে যায়, তখন যে বেগ প্রাপ্ত হয় সেটা হলো প্রান্তিক বেগ। তাহলে এখান থেকে আমরা পাই এফ ইকুয়াল টু ডাব্লু ডবল প্রাইম। তাহলে এফ এর মান 6 পাই আর ভি ইটা, আর এটার মান হলো 4/3 পাই আর কিউব রো এস মাইনাস রো এফ ইন্টু জি। এখন কাটাকাটি গেলে আমরা এখান থেকে ভি এর মানটা পেয়ে যাব। এই যে পাই পাই কাটা গেল, আর এখানে যদি এটা কাটাকাটি করি, তাহলে আমরা ভি ইকুয়াল টু পাবো কি 4 ডিভাইডেড বাই নিচে আসলো 3 ইন্টু 6, আর একটা আর কাটা দিয়ে থাকে, উপরে থাকে আর স্কোয়ার, একটা আর কাটা গেল, আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। তাহলে এখানে কাটাকাটি করলে এটা 2 এটা 3, অর্থাৎ ইকুয়েশনটা কি দাঁড়ালো? ইকুয়েশনটা দাঁড়ালো 2/9 হয়ে যাচ্ছে নিচে, অর্থাৎ ইকুয়েশনটা দাঁড়ালো অতএব ভি ইকুয়াল টু 2/9 ইন্টু আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এটা হলো প্রান্তিক বেগের স্টোকসের সমীকরণ। আমি আবারও বলছি, রো এস মাইনাস রো এফ আমি যে ঘটনার বর্ণনা দিলাম সেটার উপর ভিত্তি করি, কিন্তু যদি রো এফ মাইনাস রো এসও হতে পারে, ওই যে কাহিনীটা বললাম, যদি পানির ভিতর দিয়ে একটা বায়ু বুদবুদ উপরে ওঠে, আর একটা গোলাকার বস্তু পানির ভিতর দিয়ে উপর থেকে নিচে ফেলে দিচ্ছ, তার উপর ভিত্তি করে কিন্তু আগে কিছু হবে। এখান থেকে যদি তুমি ইটা বের করতে চাও, যে সান্দ্রতা সহগের সমীকরণ, তাহলে ইটাকে যদি এর পাশে নিয়ে আসো, 2/9 আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ভি। এটা হলো তার উপরে একটা প্রান্তিক বেগের সমীকরণ, আর নিচে একটা সান্দ্রতা সহগ নির্ণয়ের সমীকরণ। একই সূত্র, যেটা বের করতে দেবে সেটার উপর ভিত্তি করে তুমি সেই সূত্রটা ইউজ করবা। এই হলো তোমার স্টোকসের সমীকরণ। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে যে জিনিসগুলো শিখলাম সেটা হলো সান্দ্রতা কি, সান্দ্রতা সহগ বা গুণাঙ্ক কি, সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ, এর মাত্রা, এর একক। এরপরে আমরা শিখলাম কি প্রান্তিক বেগ কি, প্রান্তিক বেগ স্টোকসের সূত্র এবং স্টোকসের সমীকরণ। বিশেষ করে এই দুটো সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা লক্ষ্য করবা, একটু টেস্ট পেপার দেখো, বোর্ডের কিন্তু অধিকাংশ অঙ্কে আসছে এই দুটো সূত্রকে ব্যবহার করে। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বাসায় একটু গুরুত্ব সহকারে দেখো। আর গত ক্লাসে কিন্তু আমি একটা অঙ্ক করানোর পর কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা কি আমাকে জানিয়েছো কোন অঙ্কগুলো পারোনি? যদি না পারো তাহলে কমেন্টস করে আমাদেরকে জানাও, আর যদি পারো তাহলে এগুলো প্র্যাকটিস করো। আশা করি সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যায় পড়ো আমাদেরকে জানাও,
আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। হ্যাঁ, আজকে এ পর্যন্তই থাক। আগামী ক্লাসে থিওরিটা শেষ করবো, এর পরের ক্লাসে আরেকদিন অঙ্ক করাবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।